মোদ্দা কথা হচ্ছে ছোট কুমার মত পাল্টেছে। সে হরিদ্বার ঋষিকেশে গিয়ে ছবি তুলবে, তাতে উপাধ্যায় থাকবেন। কিন্তু তাতে শুধু দেখানো হবে তিনি কিভাবে নিজের তৈরি ঔষধ দিয়ে স্থানীয় লোকের চিকিৎসা করেন। রূপনারায়ণগড়ের রাজার চিকিৎসাও যে উপাধ্যায় করেছিলেন সেটা ছবিতে বলা হবে, কিন্তু মহামূল্য পারিতোষিকের কথাটা বলা হবে না। ফেলুদা টেলিগ্রামে উত্তর দিল, ড্রপিং কেস বাট গোয়িং অ্যাজ পিলগ্রিমস, অর্থাৎ কেস বাতিল করেছি কিন্তু তীর্থযাত্রী হিসেবে যাচ্ছি। আমি জানি ফেলুদা এ কথা লিখলেও ও নিজের গরজেই চোখ কান খোলা রাখবে, আর তদন্তের কোনো কারণ দেখলে তদন্ত করবে। সত্যি বলতে কি, ভবানী উপাধ্যায় আর ছোটকুমার পবনদেও সিং, এই দুটি লোককেই আমার খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছিল। আমরা তিনজন এখন ডুন এক্সপ্রেসের একটা 3 টিয়ার কম্পার্টমেন্টে বসে আছি। ফৈজাবাদ স্টেশনে মিনিট 2 হলো গাড়ি থেমেছে। আমরা ভাড়ের চা কিনে খাচ্ছি। আপনি যে বলেছিলেন হরিদ্বার গেছিলেন, সেটা কবে? ফেলুদা তার সামনের সিটে বসা লালমোহন বাবুকে জিজ্ঞেস করলেন। আমার ঠাকুরদা একবার সপরিবারে তীর্থ ভ্রমণে যান, বললেন লালমোহন বাবু, ইনক্লুডিং হরিদ্বার। তখন আমার বয়স 1.5, কাজেই নো মেমোরি। এবার অন্যদিক থেকে একটা প্রশ্ন এলো, আপনারা কি শুধু হরিদ্বার যাচ্ছেন, না ওখান থেকে এদিক ওদিকেও ঘুরবেন? এই প্রশ্ন করলেন লালমোহন বাবুর পাশে বসা এক বৃদ্ধ। মাথায় সামান্য চুল যা আছে তা সবই পাকা, কিন্তু চামড়া টান, দাঁত সব অরিজিনাল, আর চোখের দুপাশে যে খাঁজগুলো রয়েছে সেগুলো যেন হাসবার জন্য তৈরি হয়ে আছে। হরিদ্বারে একটু কাজ ছিল, বলল ফেলুদা। সেটা হয়ে গেলে পর দেখা যাক। কি বলছেন মশাই? বৃদ্ধের চোখ কপালে উঠে গেছে। এত দূর এসে কেদার বদ্রিটা দেখে যাবেন না? বদ্রীনাথ তো সোজা বাসে করে যাওয়া যায়। কেদারের শেষের কটা মাইল অবশ্যই এখনো বাস রুট হয়নি, তবে এও ঠিক যে কেদারের কাছে বদ্রী কিছুই নয়। যদি পারেন তো একবার কেদারটা ঘুরে আসবেন, শেষের হাঁটা পথটুকু। আর ফেলুদা আর আমার দিকে তাকিয়ে, আপনাদের বয়সে কি আর? লালমোহন বাবুর দিকে তাকিয়ে, এনার জন্য তো ডান্ডি আর টাট্টু ঘোড়া আছেই। টাট্টু ঘোড়ায় চড়েছেন কখনো? শেষের প্রশ্নটা অবশ্য লালমোহন বাবুকেই করা হলো। লালমোহন বাবু হাতের ভাড়টায় একটা শেষ চুমুক দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে গম্ভীরভাবে অন্যদিকে চেয়ে বললেন, আজ্ঞে না, তবে থর ডেজার্টে একবার উটের পিঠে চড়ে দৌড়ের অভিজ্ঞতা আছে। সেটা আপনার হয়েছে কি? বৃদ্ধ মাথা নাড়লেন। তা হয়নি। আমার চড়বার ক্ষেত্র হলো হিমালয়ের এই বিশেষ অংশ। 23 বার এসেছি কেদার বদ্রী। ভক্তি টক্তি আমার যে তেমন আছে তা নয়, তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য থেকেই আমি সব আধ্যাত্মিক শক্তি আহরণ করি। কোনো বিগ্রহের দরকার হয় না। ভদ্রলোকের নাম পরে জেনেছিলাম, মাখনলাল মজুমদার। শুধু কেদার বদ্রী নয়, যমুনোত্রী, গঙ্গোত্রী, গোমুখ, পঞ্চকেদার, বাসুকিতল এসবও এর দেখা আছে। নেহাত একটা সংসার আছে, তা না হলে হিমালয়ে থেকে যেতেন। অবশ্যই এটাও বললেন যে আজকের বাস ট্যাক্সিতে করে যাওয়া আর আগেরকার দিনে পায়ে হেঁটে যাওয়া। বললেন, আজকাল তো আর কেউ পিলগ্রিম নয়, সব পিকনিকার্স। তবে হ্যাঁ, গাড়ির রাস্তা তৈরি করে তো আর হিমালয়ের দৃশ্য পাল্টানো যায় না। নয়নভিরাম বলতে যা বোঝায় সেরকম দৃশ্য এখনো অফুরান্ত আছে। ভোর 6টায় ডুন এক্সপ্রেস পৌঁছালো হরিদ্বার। সেই বাদশাহী আংটির সময় যেমন দেখেছিলাম পান্ডার উপদ্রবটা যেন তার চেয়ে একটু কম মনে হলো। স্টেশনেই একটা রেস্টুরেন্টে চা বিস্কুট খেয়ে নিলাম। উপাধ্যায়ের নাম এখানে অনেকেই জানে। আন্দাজ করেই বোধ হয় ফেলুদা রেস্টুরেন্টের ম্যানেজারকে তার হদিস জিজ্ঞেস করল। উত্তর শুনে বেশ ভালো রকম একটা হোঁচট খেলাম। ভবানী উপাধ্যায় 3-4 মাস হলো হরিদ্বার ছেড়ে রুদ্রপ্রয়াগ চলে গেছেন। তার বিষয়ে আরও খবর কে দিতে পারে, বলতে পারেন? জিজ্ঞেস করলো ফেলুদা। উত্তর এলো, এখনকার খবর পেতে হলে রুদ্রপ্রয়াগ যেতে হবে, আর যদি আগেরকার খবর চান তো কান্তিভাই পণ্ডিতের কাছে যান। উনি ছিলেন উপাধ্যায়জির বাড়িওয়ালা, তিনি সব খবর জানবেন। তিনিও কি লক্ষণ মহল্লাতেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি বাড়িতে থাকতেন ওরা, সবাই ওকে চেনে ওখানে, জিজ্ঞেস করলেই বলে দিবে। আমরা আর সময় নষ্ট না করে বিল চুকিয়ে দিয়ে পেরিয়ে পড়লাম। কান্তিভাই পাণ্ডিত্যের বয়স 60-65, বেটে খাটো, চোখা চাখা ফর্সা চেহারা, খোঁচা খোঁচা গোপ, কপালে চন্দনের ফোঁটা,
আর চোখে বাইফোকাল চশমা। আমরা ভবানী উপাধ্যায়ের খোঁজ করছি জেনে উনি রীতিমতো অবাক হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? আরেকজন তো ওর খোঁজ করে গেলেন এই 3-4 দিন আগে। তা আছে বই কি, দেখুন তো এই চেহারার সঙ্গে মেলে কিনা। ফেলুদা পকেট থেকে ছোট কুমার পবনদেবের এক ছবিটা বার করে দেখান। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই লোক, বললেন কান্তিভাই পণ্ডিত। আমি রুদ্রপ্রয়োগের ঠিকানা দিয়ে দিলাম তাকে। সেই ঠিকানা অবশ্যই আমারও চাই, বলে ফেলুদা তার একটি কার্ড বার করে দিলেন মিস্টার পণ্ডিতের হাতে। কার্ডটা পাওয়া মাত্র মিস্টার পণ্ডিতের হাবভাব একদম বদলে গেল। এতক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, এবার আমাদের সকলকে চেয়ার মোড়া আর তক্তপোষ ভাগাভাগি করে বসতে দেওয়া হলো। কিয়া কুছ গড়বাড় হুয়া মিস্টার মিত্তর? যতদূর জানি এখনো হয়নি, বলল ফেলুদা, তবে হবার একটা সম্ভাবনা আছে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মিস্টার পণ্ডিত, আপনি সঠিক উত্তর দিতে পারলে খুব উপকার হবে। আই উইল ট্রাই মাই বেস্ট। মিস্টার উপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রহে কি কোনো একটা মহামূল্যবান জিনিস ছিল? মিস্টার পণ্ডিত একটু হেসে বললেন, এই প্রশ্নটা আমাকে দ্বিতীয়বার করা হচ্ছে। আমি মিস্টার সিংকে যা বলেছি আপনাকেও তাই বলছি। মিস্টার উপাধ্যায়ের একটা থলি উনি আমার সিন্ধুকে রাখতে দিয়েছিলেন, কিন্তু তাতে কি ছিল সেটা আমি কোনো দিন দেখিনি বা জিজ্ঞেসও করিনি। সেটা উনি রুদ্রপ্রয়োগ নিয়ে গেছেন? ইয়েস স্যার। অ্যান্ড অ্যানাদার থিং, আপনি ডিটেকটিভ, তাই এ খবর আমি আপনাকে বলছি, আপনার হয়তো কাজে লাগতে পারে। 5-6 মাহিনে আগে দুজন লোক, তখন মিস্টার উপাধ্যায় ছিলেন এখানে, একজন সিন্ধি কি মারোয়ারি হবে। হি লুকড এ রিচ ম্যান অ্যান্ড অ্যানাদার ম্যান, দুজন উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অনেক কথা হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম 1 ঘন্টার উপর ছিল। তারা যাবার পর উপাধ্যায় একটা কথা আমাকে বলে, পণ্ডিতজি, আজ আমি একটা রিপুকে জয় করেছি। মিস্টার সিংঘানি আমাকে লোভের মধ্যে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমি সেই লোভ কাটিয়ে উঠেছি। আপনি উপাধ্যায়ের এই সম্পত্তির কথা আর কাউকে বলেননি? দেখুন মিস্টার মিত্তর, ওর যে কিছু লুকোবার জিনিস আছে সেটা অনেকেই জানতো, আর সেটা নিয়ে আড়ালে ঠাট্টাও করতো। আমার আবার সন্ধ্যাবেলা একটু নেশা করার অভ্যাস আছে, হয়তো কখনো কিছু বলে ফেলেছি, কিন্তু উপাধ্যায়জিকে এ সকলে এখানে এত ভক্তি করতো যে সিন্ধুকে কি আছে সেই নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি। এই যে রুদ্রপ্রয়োগ গেলেন উনি, এর পেছনে কোনো কারণ আছে? আমাকে বলেছিল গঙ্গার ঘাটে ওর একজন সাধুর সঙ্গে আলাপ হয়, তার সঙ্গে কথা বলে উপাধ্যায়ের মধ্যে একটা মানসিক চেঞ্জ আসে। আমার মনে হয় চেঞ্জটা বেশ সিরিয়াস ছিল। কথাটা তার সব কমিয়ে দিয়েছিলেন, অনেক সময় চুপচাপ বসে থাকতেন। ওর ওষুধপত্র কি উনি সঙ্গে নিয়েছিলেন? ওষুধ বলতে তো বেশি কিছু ছিল না, কয়েকটা বয়াম, কিছু শিকড় বাকড়, কিছু মলম, কিছু বড়ি, এই আর কি। এগুলো সবই উনি নিয়ে গিয়েছিলেন। তবে আমার নিজের ধারণা উনি ক্রমে পুরোপুরি সন্ন্যাসের দিকে চলে যাবেন। উনি বিয়ে করেননি? না, সংসারের প্রতি ওর কোনো টান ছিল না। যাবার দিন আমাকে বলে গেলেন, ভোগের রাস্তা ত্যাগের রাস্তা দুটোই আমার সামনে ছিল, আমি ত্যাগটাকেই বেছে নিলাম। ভালো কথা, বলল ফেলুদা। আপনি যে বললেন ওর রুদ্রপ্রয়োগের ঠিকানা আপনি দিয়ে দিয়েছেন ওই ভদ্রলোকটিকে, আপনি ঠিকানা পেলেন কি করে? কেন, উপাধ্যায় আমাকে পোস্টকার্ড লিখেছে ওখান থেকে। সে পোস্টকার্ড আছে? আছে বই কি। মিস্টার পণ্ডিত তার পেছনের একটি তাকে রাখা বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে একটা পোস্টকার্ড বার করে ফেলুদাকে দিলেন। হিন্দিতে লেখা 8-10 লাইনের চিঠি। সেটা ফেলুদা বারবার পড়ল কেন, আর পড়ে বিড়বিড় করে দুবার মোস্ট ইন্টারেস্টিং বলল কেন, সেটা বলতে পারবো না। মিস্টার পণ্ডিত আমাদের একটা ভালো ট্যাক্সির কথা বলে দিলেন। আপাতত রুদ্রপ্রয়াগ, তারপর যেখানেই যাওয়া দরকার সেখানেই যাবে। গাড়োয়ালি ড্রাইভারের নাম যোগিন্দর রাম। লোকটিকে দেখে আমার ভালো লাগলো। আমরা বললাম, 12টা নাগাদ খেয়ে দিয়ে রওনা দেব ঋষিকেশ থেকে। ঋষিকেশ এখান থেকে মাইল 15। হরিদ্বারে কিছুই দেখবার নেই। গঙ্গার ঘাটটা পর্যন্ত আগেরবার যা দেখেছিলাম তেমন আর নেই। বিশ্রী দেখতে সব নতুন বাড়ি উঠেছে, আর তাদের দেওয়াল জোড়া বিজ্ঞাপন। ঋষিকেশে যাওয়া দরকার, কারণ আমাদের রুদ্রপ্রয়াগে থাকার বন্দোবস্ত করতে হবে। ইচ্ছে করলে ধর্মশালায় থাকা যায়, আর এখানে প্রায় সব শহরেই বহুদিনের পুরনো নামকরা কালী কমলি ধর্মশালা আছে। কিন্তু ফেলুদা জানে যে রূপনারায়ণগড়ের ছোট কুমার ওসব ধর্মশালায় থাকবে না। আমরা ঋষিকেশে গিয়ে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের রেস্ট হাউসে
একটা ডবল রুম পেয়ে গেলাম। ওরা বলল যে 3 জন লোক হলে বাড়তি একটা খাটিয়া পেতে দিবে। 12টা নাগাদ খেয়ে আমরা রওনা দিলাম রুদ্রপ্রয়াগে। কয়েক মাইল যাবার পর ডাইনে পড়ল লক্ষ্মণ ঝোলা। এখানেও দুদিকে বিশ্রী বিশ্রী নতুন বাড়ি আর হোটেল হয়ে জায়গাটার মজায় নষ্ট করে দিয়েছে। তাও বাদশাহী আংটির শেষ পর্বের ঘটনা মনে করে গাটা বেশ ছমছম করছিল। রুদ্রপ্রয়াগ জরুরি দুটো কারণে। এক হলো জিম করবেট, দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ যে পড়েছে সে কোনো দিন ভুলতে পারবে না কি আশ্চর্য ধৈর্য, অধ্যাবসায় আর সাহসের সঙ্গে করবেট মেরেছিল এই মানুষ খেকোকে আজ থেকে 55 বছর আগে। আমাদের ড্রাইভার যোগিন্দার বলল সে ছেলেবেলায় তার বাপ ঠাকুরদার কাছে শুনেছে এই বাঘ মারার গল্প। করবেট যেমন ভালোবাসত এই গাড়োয়ালিরাও ঠিক তেমনই ভক্তি করত করবেটকে। রুদ্রপ্রয়াগের আরেকটা ব্যাপার হচ্ছে এখান থেকে বদ্রী এবং কেদার দুই জায়গাতেই যাওয়া যায়। দুটো নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে। অলোকনন্দা ধরে গেলে আর মন্দকিনী ধরে গেলে কেদারনাথ। বদ্রীনাথের শেষ পর্যন্ত বাদ যায়। কেদারনাথে যেতে হলে বাস থেমে যায় 14 কিলোমিটার আগে গৌরীকুণ্ডে। সেখান থেকে হয় হেঁটে, না হয় ডান্ডি বা টাট্টু ঘোড়া ভাড়া করে যাওয়া যায়। ঋষিকেশ থেকে বেরিয়ে বনের মধ্য দিয়ে পাহাড়ের পথ আরম্ভ হয়ে গেল। পাশ দিয়ে বয়ে চলেছে স্থানীয় লোকেরা বলে থাকে গঙ্গামাই। ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ 140 কিলোমিটার। পাহাড়ে রাস্তায় ঘন্টায় 30 কিলোমিটার করে গেলেও সেই সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। তাছাড়া পথে 3টে জায়গা পড়ে, দেবপ্রয়াগ, কীর্তিনগর আর শ্রীনগর। এই শ্রীনগর কাশ্মীরের রাজধানী নয়, গাড়োয়াল জেলার রাজধানী। পাহাড় ভেদ করে বনের মধ্য দিয়ে কেটে তৈরি করা রাস্তা একেবারে ঘুরে ঘুরে উঠছে আর একবার ঘুরে ঘুরে নামছে। মাঝে মাঝে গাছপালা সরে গিয়ে খোলা সবুজ পাহাড় বেরিয়ে পড়ছে। তারই কোলে ছবির মতো ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। দৃশ্য সুন্দর ঠিকই, কিন্তু আমার মন কেবলই বলছে ভবানী উপাধ্যায়ের কাছে একটা মহামূল্য লকেট রয়েছে। একজন সন্ন্যাসীর কাছে এমন একটা জিনিস থাকবে আর তাই নিয়ে কোনো গোলমাল হবে না, এটা যেন ভাবাই যায় না। তাছাড়া মিস্টার পুরীর একবার ফেলুদাকে কাজের ভার দিয়ে তারপরই টেলিগ্রাম করে বারণ করাটাও কেমন যেন গন্ডগোল লাগছে। অবশ্য তিনি চিঠিতে কারণ দিয়েছেন ঠিকই, কিন্তু এই জিনিস এর আগে কখনো হয়নি বলেই বোধ হয় এমন খটকা মন থেকে যাচ্ছে না। লালমোহন বাবু কিছুক্ষণ থেকেই উসখুস করছিলেন। এবার বললেন, আমি ভূগণ্ডগোল আর ইতিহাস ফাঁসে চিরকালই কাঁচা ছিলাম ফেলুবাবু। সেটা তো আপনি আমার লেখা পড়ে অনেকবারই বলেছেন। আমরা ভারতবর্ষের এখন ঠিক কোনখানে আছি সেটা একটু বলে দিলে নিশ্চিন্ত বোধ করব। ফেলুদা তার বার্থোলোমিউ কোম্পানির বড় ম্যাপটা খুলে বুঝিয়ে দিলেন। এই যে দেখুন হরিদার, আমরা এখন যাচ্ছি এই দিকে। এই যে রুদ্রপ্রয়াগ, অর্থাৎ পূবে নেপাল, পশ্চিমে কাশ্মীর, আমরা তার মধ্যিখানে। বুঝেছেন? হ্যাঁ, এইবারে ক্লিয়ার। পথে শ্রীনগরে থেমে চা খেয়ে রুদ্রপ্রয়াগ পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল 5টা। স্কুল, কলেজ, হাসপাতাল, পোস্ট অফিস, থানা সব মিলিয়ে রুদ্রপ্রয়াগ বেশ বড় শহর। করবেট যেখানে লেপারটা মেরেছিল সেখানে অনেক দিন পর্যন্ত নাকি একটা সাইনবোর্ড ছিল, কিন্তু যোগিন্দার বলল সেটা নাকি কয়েক বছর হলো ভেঙে গেছে। আমরা সোজা চলে গেলাম গাড়োয়াল নিগম রেস্ট হাউসে। শহরের একটু বাইরে সুন্দর নিরিবিলি জায়গায় তৈরি রেস্ট হাউসে গিয়ে যে খবরটা প্রথমেই শুনলাম সেটা হলো যে কেদারনাথের রাস্তায় এক জায়গায় ধস নামাতে নাকি বাস চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল। আজই আবার নতুন করে শুরু হয়েছে। এতে যে আমাদের একটা বড় রকম সুবিধে হয়েছিল সেটা পরে বুঝেছিলাম। ম্যানেজার মিস্টার গিরিধারী ফেলুদাকে না চিনলেও আমাদের খুব খাতির করলেন। উনি নাকি হিন্দি অনুবাদে বহু বাংলা উপন্যাস পড়ে খুব বাঙালি ভক্ত হয়ে পড়েছেন। ওর ফেভারিট অথর্স হচ্ছে বিমল মিত্র আর শঙ্কর। মিস্টার গিরিধারী ছাড়াও আরেকজন ভদ্রলোক ছিলেন রেস্ট হাউসে। তিনি কেদারের পথ বন্ধ বলে আটকা পড়ে গিয়েছিলেন। ইনি কিন্তু মিস্টার ফেলুদাকে দেখে চিনে ফেললেন। বললেন, আমি একজন সাংবাদিক, আমি আপনার অনেক কেসের খবর জানি।
79-এই এলাহাবাদের সুক্তঙ্কর মার্ডার কেসে আপনার ছবি বেরিয়েছিল নর্দার্ন ইন্ডিয়া পত্রিকায়। সেই থেকেই আমি আপনাকে চিনেছি। আমার নাম কৃষ্ণকান্ত ভার্গব। আই এম ভেরি প্রাউড টু মিট ইউ স্যার। ভদ্রলোকের বছর 40 বয়স, চাপদাড়ি, মাঝারি গড়ন। মিস্টার গিরিধারী স্বভাবতই ফেলুদার পরিচয় পেয়ে ভারী উত্তেজিত হয়ে পড়লেন। দেয়ার ইজ নো ট্রাবল হিয়ার আই হোপ। দেয়ার ইজ নো ট্রাবল হিয়ার আই হোপ। ট্রাবল সর্বত্রই হতে পারে মিস্টার গিরিধারী, তবে আমরা এসেছি একটা অন্য ব্যাপারে। আপনাদের এখানে ভবানী উপাধ্যায় বলে একজন ভদ্রলোক। উপাধ্যায় তো এখানে নেই, বলে উঠলেন সাংবাদিক মিস্টার ভার্গব। আমি তো ওকে নিয়ে একটা স্টোরি করব বলে এখানে এসেছি। হরিদ্বারে গিয়ে শুনলাম উনি রুদ্রপ্রয়াগ গেছেন। এখানে এসে শুনছি তিনি খুব সম্ভবত কেদারনাথ গেছেন। আমি তাই কাল সকালে কেদার যাচ্ছি ওর খোঁজে। হি ইজ এ মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার মিস্টার মিটার। আমার এই বন্ধুটির মাঝে মাঝে একটা মস্তিষ্কের ব্যারামের মতো হয়, ভুল বকেন, সামান্য ভায়োলেন্সও প্রকাশ পায়। তাই একবার ওকে দেখাবো ভাবছিলাম। কলকাতার অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতেও কোনো কাজ দেয়। লালমোহন বাবু প্রথমে কেমন থতমত খেয়ে তারপর ফেলুদার কথা সত্যি প্রমাণ করার জন্য মুখে একটা হিংস্র ভাব আনার চেষ্টা করলেন, যেটা আমাদের একটা নেপালি মুখোশ আছে সেটার মতো দেখালো। তাহলে আপনাদের ওই কেদার বদ্রি যাওয়া ছাড়া গতি নেই, বললেন মিস্টার ভার্গব। আমি বদ্রি গিয়ে ওকে পাইনি। অবশ্যই উনি নাকি সন্ন্যাসী হয়ে গেছেন, তাই নামও হয়তো বদলে নিয়েছেন। এই সময় রেস্ট হাউসের গেটের বাইরে একটা আমেরিকান গাড়ি থামল, আর তার থেকে 3 জন ভদ্রলোক নেমে আমাদের দিকে এগিয়ে এলেন। এদের যিনি দলপতি তাকে চিনতে মোটেও অসুবিধা হলো না, কারণ তার রঙিন ছবি রয়েছে ফেলুদার কাছে। ইনিই হলেন রূপনারায়ণগড়ের ছোট কুমার, বিলিয়ার্ড চ্যাম্পিয়ন পবনদেও সিং। অন্য 2 জন নির্ঘাতের চামচা। আমরা 5 জন এতক্ষণ বাংলোর সামনের বারান্দায় বসে চা খাচ্ছিলাম। এবার আরও 3 জন লোক বাড়ল। পবনদেও একটা বেতের চেয়ার দখল করে বললেন, আমরা বদ্রীনাথ থেকে আসছি, নোলাক, উপাধ্যায় এখানে নেই। মিস্টার গিরিধারী বললেন, আশ্চর্য ব্যাপার এই যে আমাদের এখানে যতজন অতিথি এসেছেন সকলেই উপাধ্যায়ের খোঁজ করছেন, এবং প্রত্যেকে বিভিন্ন কারণে। আপনি ওর ছবি তুলবেন, মিস্টার ভার্গব ওকে ইন্টারভিউ করবেন, আর মিস্টার মিটার আর তার বন্ধুর চিকিৎসা করাবেন। পবনদেওয়ার দলের সঙ্গে যে টেলিভিশনের যন্ত্রপাতি আছে, ক্যামেরাটা পবনদেওয়ার নিজের হাতে, আর তাতে লাগানো একটা পেল্লাই লেন্স। ওটা তো আপনার টেরি লেন্স দেখছি, ফেলুদা মন্তব্য করল। পবনদেও ক্যামেরাটা টেবিলের উপর রেখে বলল, হ্যাঁ, সকালের রোদে বদ্রীনাথের চূড়ো থেকে বরফ গলে গলে পড়তে দেখা যায়। অ্যাকচুয়ালি আমার পুরো সরঞ্জাম একজনে হ্যান্ডেল করতে পারে, ক্যামেরা, সাউন্ড, সব কিছু। আমার এই 2 বন্ধু থাকবেন গৌরীকুণ্ড পর্যন্ত, বাকিটা আমি একাই তুলব। তার মানে আপনিও কেদারনাথ যাচ্ছেন? হ্যাঁ, কাল ভোরেই বেরিয়ে পড়ছি। আপনি ভবানী উপাধ্যায়কে নিয়ে ফিল্ম তুলছেন? হ্যাঁ, অস্ট্রেলিয়ান টেলিভিশনের জন্য। উপাধ্যায় মানে তার সঙ্গে হরিদ্বার, ঋষিকেশ, কেদারবদ্রীও কিছু থাকবে, তবে সেন্ট্রাল ক্যারেক্টার হবেন ভবানী উপাধ্যায়। আশ্চর্য চরিত্র। উনি আমার বাবার হাঁপানি যেভাবে সারিয়েছিলেন সেটা একটা মিরাকল। আমি আর চোখে পবনদেওকে লক্ষ্য করে যাচ্ছিলাম। মিস্টার উমাশঙ্কর পুরী যে চরিত্র বর্ণনা করেছিলেন তার সঙ্গে কোনো মিল পাচ্ছিলাম না। ফেলুদা দেখলাম উমাশঙ্কর পুরীর কোনো কথা উল্লেখ করলেন না। রুদ্রপ্রয়াগ পৌঁছানোর সময় একটা হোটেল দেখে রেখেছিলাম। সেইখানে আমরা 3 জন গিয়ে ডিনার সারলাম। বয় যখন অর্ডার নিতে এলো তখন লালমোহনবাবু হঠাৎ ভীষণ তেজের সঙ্গে টেবিলের উপর একটা ঘুষি মেরে একটা গোলমরিচ দান উল্টে দিয়ে বললেন, তিনি আর্মাডিলের ডিমের ডালনা খাবেন। তখন ফেলুদার তাকে বুঝিয়ে বলতে হলো যে যাদের কাছে ওর অসুখের কথাটা বলা হয়েছে শুধু তাদের সামনেই এই ধরনের ব্যবহার চলতে পারে, অন্য সময় নয়। বিশেষ করে ভায়োলেন্সটা যার তার সামনে দেখাতে গেলেই হয়তো লালমোহনবাবুকেই প্যাদানি খেতে হবে। তা বটে, বললেন লালমোহনবাবু, তবে অপরচুনিটি পেলে কিন্তু ছাড়ব না। পরদিন ভোরে উঠতে হবে বলে আমরা খাওয়ার পর্ব শেষ করেই রেস্ট হাউসে চলে এলাম। কেউ কোনো হুমকি চিঠি দিয়ে যায়নি তো এই ফাঁকে। আমাদের আবার এই জিনিসটার একটা ট্র্যাডিশন আছে,
কিন্তু না, এদিক ওদিক দেখেও তেমন কিছু পেলাম না। আমাদের দুটো ঘর পরেই যে পবনদেও তার দুই বন্ধু আর মিস্টার গিরিধারীকে নিয়ে পানীয় সদ্ব্যবহার করেছেন, সেটা গেলাসের টুংটাং আর দমকে দমকে হাসি থেকেই বুঝতে পারছিলাম। লালমোহন বাবু তার বালিশে মাথা দিয়ে বললেন, একটা কথা কিন্তু বলতেই হবে ফেলুবাবু, যেদিন আপনার ঘরে বসে পুরী সাহেব ছোট কুমার সম্বন্ধে যাই বলুক থাক, সেদিন আপনার ঘরে বসে পুরী সাহেব ছোট কুমার সম্বন্ধে যাই বলে থাকুক না কেন, আমার কিন্তু ভদ্রলোককে বেশ মাই ডিয়ার বলেই মনে হচ্ছে। ফেলুদা বলল, প্রকৃতি কিন্তু অনেক হিংস্র প্রাণীকেই সুন্দর করে সৃষ্টি করেছে। বাংলার বাঘের চেয়ে সুন্দর কোনো প্রাণী আছে কি? ময়ূরীর ঠোকরানিতে কি যে তেজ, তা তো আপনি জানেন, জানেন না? লালমোহন বাবু তার অ্যালার্ম ক্লকের চাবিটায় একটা মোচড় দিয়ে চোখে একটা হিংস্র উন্মাদ ভাব এনে বলল, পোপো ক্যাটা মোটো পোটো পুলটিস। আমরা ঠিক 5:30টার সময় ট্যাক্সির সামনে গিয়ে হাজির হলাম। আমাদের গাড়ির কাছেই পবনদেবের আমেরিকান গাড়িতে মাল তোলা হচ্ছে। ওই গাড়ি আধ ঘন্টার আগে বেরোতে পারবে বলে মনে হয় না, তবে এও ঠিক যে মাঝপথে ও আমাদের ছাড়িয়ে যাবে। ট্যাক্সিতে যখন উঠতে যাব তখন ছোট কুমার হঠাৎ আমাদের দিকে এগিয়ে গেলেন। বোঝাই যাচ্ছে কিছু বলার আছে। ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, কাল রাত্রে মিস্টার গিরিধারী নেশার ঝোঁকে আপনার আসল পরিচয়টা আমাদের দিয়ে দিয়েছেন। আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করতে চাই, বলুন, উমাশঙ্কর কাকা কি আমার উপর চোখ রাখার জন্য আপনাকে এ কাজে বহাল করেছেন? তিনি যদি সেটা করেও থাকতেন, বলল ফেলুদা, সেটা আমি নিশ্চয়ই আপনার কাছে প্রকাশ করতাম না, কারণ সেটা নীতিবিরুদ্ধ এবং বোকামি হতো। তবে আমি আপনাকে বলেই দিচ্ছি, আসলে মিস্টার পুরীর হয়ে কিছু করছি না। আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য ভ্রমণ। তবে যদি কোনো গণ্ডগোল দেখি তাহলে গোয়েন্দা হয়ে আমার নিজেকে সংযত রাখা খুবই মুশকিল হবে। ভবানী উপাধ্যায় সম্পর্কে আমার নিজেরও একটা প্রবল কৌতূহল জেগে উঠেছে। তার একটা বিশেষ কারণ আছে, যদিও এখনও সেটা প্রকাশ করতে পারছি না। আই সি। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনি কি আপনার ফিল্মে সেই বিখ্যাত লকেটটি দেখাতে চান? নিশ্চয়ই। অবশ্যই, সেটা যদি এখনও উপাধ্যায়ের কাছে থেকে থাকে। কিন্তু উপাধ্যায়ের কাছে যে ওরকম একটা জিনিস আছে, সেটা জানাজানি হয়ে গেলে তো ওর জীবন বিপন্ন হয়ে উঠবে। এতদিন যে ব্যাপারটি গোপন ছিল, সেটা প্রচার করে দিবেন। মিস্টার মিত্তির, তিনি যদি সত্যিই সন্ন্যাসী হয়ে থাকেন, তাহলে তো তার আর ওই জিনিসের কোনো প্রয়োজনই থাকতে পারে না। আমি ওকে বলবো সেটা কোনো বড় মিউজিয়ামে ওটা দান করে দিতে। জিনিসটা 400 বছর আগে ত্রিবাঙ্কুরের রাজার ছিল, কারিগরি দিক দিয়ে অতুলনীয়। উনি ওটা ডোনেট করলে চিরকাল ওর নাম ওই লকেটের সঙ্গে জড়িত থাকবে। মোট কথা, ওই লকেট আমি ছবিতে দেখাচ্ছি, এবং সেখানে আপনি আশা করি কোনো বাধা দেওয়ার চেষ্টা করবেন না। শেষের কথাটা বেশ দাপটের সঙ্গে বলেই ছোট কুমার তার গাড়িতে ফিরে গেলেন। এবার তার জায়গায় সাংবাদিক মিস্টার ভার্গব এসে বললেন, আপনারা 3 জন আছেন জানলে তো আপনাদের সঙ্গেই যাওয়া হতো। উপাধ্যায় সম্বন্ধে আমি যেসব তথ্য আবিষ্কার করেছি সেগুলো আপনাকে বলতে পারতাম। আপনার এই তথ্যের সোর্স কি? ফেলুদা জিজ্ঞাসা করল। রূপনারায়ণগড়ের বড় কুমার সুরুজদেও, কিন্তু আসল তথ্য দিয়েছে রাজবাড়ির এক 80 বছরের বুড়ো বেয়ারা। আপনি কি জানেন যে রূপনারায়ণগড়ের রাজা চন্দ্রদেব সিংয়ের হাঁপানি উপাধ্যায় সারিয়ে দিয়েছিলেন? তাই বুঝি? আর তার জন্য রাজা তাকে ইনাম দিয়েছিলেন ওয়ান অফ হিজ মোস্ট প্রেশাস অর্নামেন্টস। এই খবর এতদিন ওদের ফ্যামিলির বাইরে কেউ জানতো না। আপনি ভাবতে পারেন খবরের কাগজের কাছে এই ঘটনার কী দাম? আপনি তো তাহলে রাজা হয়ে যাবেন মিস্টার ভার্গব। আমি আপনাকে বলছি মিস্টার মিত্তর, এই লকেট উপাধ্যায়ের কাছে বেশি দিন থাকবে না। আপনি কি ছোট কুমারের কথায় বিশ্বাস করেন যে ও শুধু টিভি ছবি তুলতে এসেছে? আমি আপনাকে বলছি, এখানে শিগগিরই আপনাকে নিজের পেশায় আশ্রয় নিতে হবে। তার জন্য আমি সদা প্রস্তুত, বলল ফেলুদা। মিস্টার ভার্গব চলে গেলেন। লোকটা তো ঘোরেল আছে মশাই, বললেন লালমোহন বাবু। সাংবাদিক মাত্রই ঘোরেল, বলল ফেলুদা। গোয়েন্দাগিরিতে ওরাও কম যায় না। রাজবাড়ির পুরনো বেয়ারাকে জেরা করায় ও খুব বুদ্ধির পরিচয় দিয়েছে। চাকররা অনেক সময় এমন খবর রাখে যা মনিবেরা জানতেই পারে না। কিন্তু তাও কি? আমি জিজ্ঞেস করলাম। আমি বুঝতে পারছিলাম ফেলুদার মনটা খচখচ করছে। তাও যে কেন লোকটাকে দেখে অস্বস্তি লাগছে,
তা বুঝতে পারছি না। আমাদের গাড়ি রুদ্রপ্রয়াগ থেকে রওনা হয়ে অলোকনন্দার পাশ দিয়ে কিছুদূর গিয়ে হঠাৎ একটা টানেলে ঢুকে পড়ল। সেই টানেল থেকে যখন আবার আলোয় বেরোলাম, তখন নদী পাল্টে গিয়ে হয়ে গেছে মন্দাকিনী। এটাই এখন চলবে আমাদের সঙ্গে সঙ্গে কেদার পর্যন্ত। কেদার থেকেই নাকি মন্দাকিনীর উৎপত্তি। ফেলুদার ভ্রুকুটি থেকে বুঝতে পারছিলাম কোনো একটা কারণে ওর বিরক্ত লাগছে। এবারে ওর কথাই বুঝতে পারলাম। আমার সমস্ত রাগটা পড়ছে ওই গিরিধারী লোকটার উপর। ও যে এত ইররেসপন্সিবল তা ভাবতে পারিনি। ছোট কুমার এখন যে কথাগুলো বললেন সেগুলি অবশ্য ওর পক্ষে স্বাভাবিক। তবে আশ্চর্য লাগছে জেনে যে মিস্টার পুরীর সঙ্গে ওরা দ্বিতীয়বার কোনো কথাই হয়নি। সেক্ষেত্রে মিস্টার পুরীর চিঠি, টেলিগ্রাম দুটোই রহস্যজনক হয়ে উঠেছে। অবশ্যই সবই নির্ভর করছে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে তার উপর। মোট কথা, কেস ড্রপ হলেও এখানে আসার সিদ্ধান্ত যে ড্রপ করিনি সেটা খুব ভাগ্যের কথা। গৌরীকুণ্ড রুদ্রপ্রয়াগ থেকে 80 কিলোমিটার হলেও এত চড়াই উতরাই আর এত ঘুরপ্যাচের রাস্তা যেতে বেশ সময় লাগে। পথে 3টে শহর পড়ে। 30 কিলোমিটারের মাথায় অগস্ত্যমুনি, হাইট আন্দাজ 900 মিটার। সেখান থেকে 9 কিলোমিটার দূরে দপ্তকাশী, গুপ্তকাশী। যদিও হাইট এইটুকুর মধ্যে বেড়ে গেছে ডাবল। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ, সেখান থেকে সোনগঙ্গা মন্দাকিনীর সঙ্গে এসে মিশেছে। এই সোনপ্রয়াগ থেকে 8 কিলোমিটার দূরে হলো গৌরীকুণ্ড, যদিও সেখানে গিয়ে হাইট হয়ে যাচ্ছে 2000 মিটার। আমাদের গরম জামা যাতে প্রয়োজন হলে সহজেই বের করে নেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে নিয়েছিলাম। বড় সুটকে জাতীয় মাল আমাদের সঙ্গে যা ছিল তা সবই গাড়োয়াল নিগম রেস্ট হাউসের লকারে রেখে এসেছি। ফেরার সময় আবার নিয়ে যাব। লালমোহনবাবুর টাকের জন্য উনি এর মধ্যে টুপি পরে নিয়েছেন, যদিও আমাদের বাঙালি মাংকি ক্যাপ না, রাজস্থান থেকে কেনা কান ঢাকা পশমের লাইনিং দেওয়া স্মার্ট চামড়ার টুপি। অগস্ত্যমণি পৌঁছে গাড়ি থামিয়ে যখন আমরা গরম জামা পরছি তখন আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল পবন দেওর আমেরিকান ট্যুরার। ছোট কুমার জানালা দিয়ে হাত বাড়িয়ে ওয়েব করতে করতে ফেলুদাকেও হাত নাড়াতে হলো। ছোট কুমার জানালা দিয়ে হাত বাড়িয়ে ওয়েব করাতে ফেলুদাকেও হাত নাড়াতে হলো। আমরা শীতের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে আবার রওনা দিলাম। বায়ে মন্দাকিনী একবার আমাদের পাশে চলে আসছে, আবার পরক্ষণেই নেমে যাচ্ছে সেই খাদের একেবারে নিচে। নদীর শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে লালমোহন বাবুর সুর করে বলা, ওরে তোরা কি জানিস কেউ জলে কেন এত ওঠে ঢেউ। আমার দৃঢ় বিশ্বাস উনি পুরো কবিতাটার কেবলমাত্র এই দুটো লাইনই জানেন। শেষে ফেলুদার থাকতে না পেরে লাইন যোগ করতে শুরু করে দিল, ওরে তোরা কি জানিস কেউ কেন বাঘ এলে ডাকে ঘেউ, কেন বাঘ এলে ডাকে ফেউ, ওরে তোরা কেউ শুনিস কেউ কুকুরের ঘেউ ঘেউ, খোকা কাঁদে ভেউ ভেউ। গুপ্তকাশী যখন পৌঁছালাম তখন বেজেছে 10টা। এখানে একটা চায়ের দোকান দেখে থামতে হলো। যাকে ব্রেকফাস্ট বলে সেটা সকালে হয়নি, কাজেই খিদেটা ভালোই হয়েছিল। গরম জিলেপি, কুচুরি আর চা দিয়ে দিব্যি ব্রেকফাস্ট হয়ে গেল। যোগিন্দরের এক ভাই কাছেই থাকে, সে বলল তার সঙ্গে 5 মিনিটের জন্য দেখা করতে আসছে। সেই ফাঁকে লালমোহনবাবু চন্দ্রশেখর মহাদেব আর অর্ধনারীশ্বরের মন্দিরগুলো দেখতে গেল। গুপ্তকাশী থেকে পাহাড়ের উপরে দেখা যায় উখি মঠ। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেদারের পথ যখন বরফের জন্য বন্ধ থাকে তখন কেদারেশ্বরের পুজো এই উখি মঠেই হয়ে থাকে। লালমোহনবাবু মন্দির দেখে ফিরে এলেন, কিন্তু যোগিন্দারের ফেরার নাম নেই। ফেলুদা আর আমি ব্যস্তভাবে এদিক ওদিক দেখছি। এমন সময় দেখি ছোট কুমারের গাড়ি আসছে। ওরা আমাদের পেরিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়ল কেন? আমাদের দেখে গাড়ি থামিয়ে কুমার নেমে এলেন, বললেন গুপ্তকাশী থেকে নাকি কেদার ও বদ্রী দুটো চূড়ারই ভিউ পাওয়া যায়, তাই ওরা এখানে কিছুটা সময় নিলেন। তবে আর দেরি করা চলবে না, কারণ তাহলে যাত্রীদের রওনা দেবার দৃশ্য তোলার জন্য আর আলো থাকবে না। কিন্তু তাও যোগিন্দারের দেখা নেই। তার বদলে দেখা দিলেন সাংবাদিক মিস্টার ভার্গব। তার গাড়িটা আগে দেখেছিলাম আর ভাবছিলাম তিনি এতক্ষণ কি করছেন। ভদ্রলোক বললেন যে কেদারনাথের সেবায়েতের একজন নাকি এখানে রয়েছেন। এরা সকলেই রাওয়াল পরিবারের লোক। এই বিশেষ রাওয়ালটির সঙ্গে নাকি একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলেন মিস্টার ভার্গব।
এখনই আবার তাকে ছুটতে হবে সোন প্রয়াগ হয়ে গৌরীকুণ্ড। মিস্টার ভার্গব চলে যাবার সঙ্গে সঙ্গে একটা বছর 15 ছেলে হঠাৎ এসে 434 ট্যাক্সি কি কই প্যাসেঞ্জার হ্যাঁ ইহা বলে হাঁক দিতেই ফেলুদা ব্যস্তভাবে তার দিকে এগিয়ে গেল। 434 কি প্যাসেঞ্জার? হ্যাঁ, কেন, কি হয়েছে? ব্যাপার আর কিছুই নয়, আমাদের গাড়ির ড্রাইভার জখম হয়ে পড়ে আছে কিছু দূরে। ছেলেটি তাকে চেনে বলে সে খবর দিতে এসেছে। লালমোহন বাবুকে আমাদের জিনিসপত্র পাহারা দেবার জন্য রেখে আমরা দুজনে ছেলেকে অনুসরণ করে গেলাম। 5-7টা বাড়ি নিয়ে একটা নিরিবিলি পাড়ায় একটা কলা গাছের ধারে যোগীন্দ্ররাম মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। তার মাথার পেছন দিকে ঘন কালো চুলে রক্তের ছোপ। শরীরের উঠানামা দেখে বোঝা যাচ্ছে সে মরেনি, কিন্তু ফেলুদা তাও দৌড়ে গিয়ে তার নাড়ি পরীক্ষা করল। কে এই কুকীর্তি করেছে এই নিয়ে চিন্তা করার সময় নেই, এখন দরকার ওর চিকিৎসা। ছোকরাটি বলল, এখানে হাসপাতাল দাওয়াখানা 2 আছে, সে আবার গাড়িও চালাতে জানে। শেষ পর্যন্ত সেই ট্যাক্সি চালিয়ে যোগিন্দারকে হাসপাতালে নিয়ে গেল। সব মিলিয়ে ঘন্টা 1.5 দেরি হয়ে গেল। যোগিন্দারের মাথায় ব্যান্ডেজ, ব্যথাও আছে। তাকে বলা হলো যে এখান থেকে অন্য ট্যাক্সির ব্যবস্থা করে দিলে আমরা তাতেই যাব, কিন্তু সে রাজি হলো না। সে নিজেই যাবে আমাদের নিয়ে। কে মেরেছিল, কিছু বুঝতে পেরেছিলে? ফেলুদা জিজ্ঞেস করল। নেহি, বলল যোগিন্দার, পিছে সে আকর মারা। এখানে তোমার কোনো দুশ্মন আছে? কই ভি নেহি। ফেলুদা কি ভাবছে সেটা আমি জানি। দুশ্মন যদি থাকে তো সে আমাদের দুশ্মন। আমাদের দেরি করিয়ে দেবার জন্য ব্যাপারটা করা হয়েছে। শত্রুকে আমরা বুঝতে না পারলেও শত্রু যে রয়েছে তাতে সন্দেহ নেই। আমি রওনা হবার পর আমি ফেলুদাকে বললাম, আচ্ছা মিস্টার পুরী যে তোমার কাছে এসেছিলেন সেটা জানতে পেরে ছোট কুমার তাকে দিয়ে টেলিগ্রামটা করিয়ে চিঠিটা লেখায়নি তো, যাতে তার কাজে ফেলু মিত্তির কোনো বাধা সৃষ্টি না করতে পারে? এটা তুই খুব ভালো বলেছিস তোপসে, আমারও কথাটা মনে হয়েছে। অবশ্যই তার মানে এটাও বোঝা যায় যে মিস্টার পুরীর উপর একটা কর্তৃত্বে করার ক্ষমতা ছোট কুমারের আছে। তা থাকবে না কেন, বললেন লালমোহনবাবু। ছোট কুমার ইজ এ প্রিন্স অ্যান্ড পুরী ইজ অনলি এ কর্মচারী। ঠিক বলেছেন আপনি, বলল ফেলুদা। এখানে বয়সের তফাৎটাও কিছু ম্যাটার করে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে টেলিগ্রাম আর চিঠি সত্ত্বেও আমি যে চলে আসব সেটা বোধহয় ছোট কুমার ভাবতেই পারেনি। তার মানে যোগিন্দারকে যখন ওরাই করিয়েছে? যোগিন্দার যখন বলছে এখানে ওর কোনো শত্রু নেই, তখন আর কি হতে পারে? এক্সকিউজ মি স্যার, বললেন লালমোহনবাবু, আমার কিন্তু এই সাংবাদিক লোকটিকেও বিশেষ সুবিধার লাগছে না। কেন বলুন তো? আমার নিজেরও যে ভদ্রলোককে একেবারে আদর্শ চরিত্র বলে মনে হচ্ছে তা নয়, কিন্তু আপনার ভালো না লাগার কারণটা জানার কৌতূহল হচ্ছে। সাংবাদিক হলে পকেটে কলম থাকবে না, বললেন লালমোহনবাবু। বাইরের পকেটে তো নেই, কাল যখন কোট পরছিল তখন দেখলাম বুক পকেটেও নেই, শার্টের পকেটেও নেই। আমার মতো যদি একটা মাইক্রো ক্যাসেট রেকর্ডার থাকে। লালমোহনবাবু যেন কথাটা শুনে একটু দমে গেলেন। বললেন, তা যদি হয় তাহলে অবশ্য আলাদা কথা। আসলে আমার চাপদাড়ি দেখলেও কেমন যেন একটা সন্দেহ হয়। যাকগে, এবার একটু কাজের কথায় আসা যাক। কি আপনি কোনটা প্রেফার করবেন, ঘোড়া না ডান্ডি? ন্যাচারালি আপনারা যেটা প্রেফার করবেন সেটাই। এক যাত্রায় তো আর পৃথক ফল হতে পারে না। কেদারের পথ সম্বন্ধে আপনার কিঞ্চিত ধারণা আছে আশা করি। হ্যাঁ 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 হ্যাঁ। হাসছেন কেন? আমার ধারণাটা বোধ হয় আপনার চেয়েও ভিভিড, কারণ কেদার যাত্রা সম্বন্ধে অ্যাথেনিয়ামের বাংলা শিক্ষক বৈকুণ্ঠ মল্লিক যা লিখে গেছেন তার তুলনা লিটারেচারে বেশি পাবেন না। তপেশ জানো পোয়েমটা? না তো। শুনুন ফেলুবাবু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনে দুটো ইউটার্ন আসছে, সেগুলো পেরিয়ে যাক। সোজা রাস্তা না পেলে আবৃত্তি করাও যায় না, শোনাও যায় না। দাঁড়ান, সামনে দুটো ইউটার্ন আসছে, সেগুলো পেরিয়ে যাক। সোজা রাস্তা না পেলে আবৃত্তিও করা যায় না, শোনাও যায় না। যাত্রা জানতে বিরজের কেদেশ্বর, যাত্রা অন্তে বিরাজেন কেদেরেশ্বর। সর্বগুণ সর্বশক্তিধর, মহাতীর্থে মহাপুণ্য হবে নিশ্চয়, উচ্চকণ্ঠে বল সবে কেদারের জয়। বলল ফেলুদা।
বোঝাই যাচ্ছে মল্লিক মশাই কবিতা লিখেছিলেন বাস ট্যাক্সির যুগের অনেক আগে। সার্টেনলি, বললেন লালমোহনবাবু। তাকে তীর্থযাত্রীর পুরো ধকল ভোগ করতে হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি অশ্বরাই হতে চান, না ডান্ডির দ্বারা বাহিত হতে চান, না পয়দল যেতে চান? সেটা সব ডিপেন্ড করছে আপনাদের উপর। দলচ্যুত হবার প্রশ্ন তো আর উঠতে পারে না। আমি আর তোপসে তো হেঁটেই যাব স্থির করেছি। আপনার পক্ষে ডান্ডিটা সবচেয়ে নিরাপদ, কারণ ঘোড়াগুলোর টেন্ডেন্সি হচ্ছে পথের যে দিকটায় খাদ তার কানা ধরে চলা। সো সে টেনশন আপনার সহ্য হবে না। লালমোহনবাবু ভয়ঙ্কর রকম গম্ভীর হয়ে বললেন, শুনুন ফেলুবাবু, আপনি কিন্তু আমার ক্ষমতাকে ক্রমান্বয়ে আন্ডার এস্টিমেট করে চলেছেন। আমি গেলে হেঁটে যাব, আর নয়তো যাব না, এই আমার সোজা কথা। যাক, তাহলে এটা সেটেল, বলল ফেলুদা। একটা প্রশ্ন করতে পারি কি, বললেন লালমোহনবাবু। অবশ্যই এটা জার্নি সম্বন্ধে নয়। নিশ্চয়ই পারেন। এরা তো মশাই আমাদের চিনে ফেলেছে, এখন কেদার গিয়ে আমরা করছিটা কি? সেটা সব নির্ভর করছে কে আগে উপাধ্যায়ের সন্ধান পায় তার উপর। ধরুন যদি আমরাই পাই, তাহলে তাকে সব স্তরে ব্যাপারটা বলতে হবে। সন্ন্যাসী হয়ে তার মনোভাব যদি বদলে গিয়ে থাকে, তাহলে হয়তো লকেটটা উনি আর নিজের কাছে রাখতে চাইবেন না। আমাদের কর্তব্য হবে তিনি সেটা কাকে দিতে চান তার অনুসন্ধান করা। অবশ্য সেরকম লোক যদি কেউ থেকে থাকে, এর মধ্যে যদি ছোট কুমার উপাধ্যায়ের সন্ধানও পেয়ে যান, তাহলে তিনি হয়তো লকেটটার ছবি তুলতে চাইবেন। চন্দ্রদেবের ছেলে বলে উপাধ্যায় হয়তো স্নেহবশত তাতে রাজি হয়ে যেতে পারেন, কিন্তু উপাধ্যায়ের অমতে পবনদেবকে কোনো মতে লকেটটা হস্তগত করতে দেওয়া যায় না। অবশ্য সে যদি সেটা হাত করতেও চাইছে, এমন বিশ্বাস করার কোনো কারণ এখনও ওঠেনি। আমরা শুধু অনুমান করছি যে সেই হুমকি দিয়ে মিস্টার পুরীকে চিঠি এবং টেলিগ্রামটা পাঠাতে বাধ্য করেছিল, কিন্তু তারও এখানে কোনো প্রমাণ নেই। টেলিভিশনের ছবি তোলা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে। আমি বললাম, কিন্তু সাংবাদিক মিস্টার ভার্গব যে উপাধ্যায়ের খোঁজ করছেন। ফেলুদা বলল, আমার বিশ্বাস ভার্গব যখন আসল ঘটনা জেনে গেছে, তখন তার শুধু দুটো ছবি পেলেই কাজ হয়ে যাবে, একটি উপাধ্যায়ের, একটি লকেটের। কারণ এই কাহিনী খবরের কাগজে প্রকাশিত হলে ভার্গবের অন্তত কিছুদিন আর অন্য চিন্তা থাকবে না। ইতিমধ্যে আমাদের গাড়িটা কিন্তু বেয়াড়া রকম চড়াই উঠে 10,000 ফুট বা 3,500 মিটারের উপর পৌঁছে গেল। অন্তত যোগিন্দার তাই বলল, আর সেই সঙ্গে বাইরের কনকনে শীতেও তার প্রমাণ পেলাম। এখন মাঝে মাঝে বরফের পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু কোনটা যে কোন শৃঙ্গ তা বুঝতে পারছি না। মিনিট 15 মধ্যেই গৌরীকুণ্ড পৌঁছে যাওয়া উচিত। ঘড়ি বলছে 5:15। দূরে পাহাড়ের চূড়ায় উজ্জ্বল রোদ থাকলেও আশপাশের পাহাড়ে পাইন আর রডোডেন্ড্রনের মনে অন্ধকার ঘনিয়ে এসেছে। একটা মোড় ঘুরে সামনে ঘর, বাড়ি, গাড়ি, ঘোড়া ইত্যাদি দেখে বুঝলাম যে আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। এটাও বুঝলাম যে আজ রাতটা এখানেই থাকতে হবে। আমাদের কেদার যাত্রা শুরু হবে কাল ভোরে, আর ভোরে রওনা হলেও 14 কিলোমিটার চড়াই পথ যেতে হবে। যেতে সন্ধ্যা হয়ে যাবে, অর্থাৎ আসল ঘটনা যা ঘটবার তা পরশুর আগে নয়। বাস টার্মিনাল হওয়ার ফলে ছোট জায়গা সত্ত্বেও গৌরীকুণ্ডে ব্যস্ততার শেষ নেই। ঘোড়া, ডান্ডি, কান্ডি, কুলি এদের সঙ্গে দরদস্তরি চলছে। কান্ডি জিনিসটা ঝুড়ি টাইপের, এতে করেও মানুষ যায়, যদিও দেখে মোটেও ভরসা হয় না। এখানে রাত্রে থাকতে হবে জেনেও আগে কোনো বন্দোবস্ত করিনি, কারণ জানি অন্তত একটা ধর্মশালা কি চটি পেয়ে যাব। সত্যিই দেখা গেল জায়গার কোনো অভাব নেই। এখানে পান্ডারা ঘর ভাড়া দেয়, কিছু বিছানা, বালিশ, লেপ কম্বল সবই দেয়। পান্ডারা বাঙালি না হলেও বাঙালি যাত্রী এত আসে যেটা দিব্যি বাংলা শিখে গেছে। এদের থাকার ঘরগুলো হয় দোতলায়, বেটে বেটে ঘর, যার সিলিংয়ে ফেলুদার মাথা প্রায় ঠেকে যায়। এই ঘরের নিচের থাকে সেরকম বেটে বেটে সারা বাঁধা দোকান। সস্তার ব্যাপার। তবে আমাদের কথা হচ্ছে রাত্রিরে ঘুমানো। সেই কাজটায় কোনো ব্যাঘাত হবে বলে মনে হলো না। আমরা এখানে এসেই ছোট কুমারের হলদে আমেরিকান গাড়িটা দেখেছিলাম। ওরা আমাদের চেয়ে ঘন্টা চারেক আগে পৌঁছেছে নিশ্চয়।
অর্থাৎ দুপুরে ঘোড়া নিয়ে রওনা হয়ে রাত্রির মধ্যে পৌঁছে যাবে। তার মানে কেদারের একটি পুরো দিনেরও বেশি সময় পাওয়া যাচ্ছে, একটি সময় পাচ্ছে ছোট কুমার। আমার ধারণা মিস্টার ভার্গবও আজ রাত্রির মধ্যে পৌঁছে যাবেন। আশ্চর্য, এই যে সকলের উদ্দেশ্য এক, উপাধ্যায় মশাইয়ের সন্ধান করা।